যখন যে পুলিশের মা বোনরা মিলে কালকে প্রেস মিট করেছে তারা কোথায় ছিল যখন পুলিশের মা আর বউকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার কথা বলেছিল? বল 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 বল। আমি চ্যালেঞ্জ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে স্বীকার করবেন কিনা, সাহস থাকলে বলুন। অনেক বড় বড় লেকচারবাজি মারে, দিনের পর দিন লেকচারবাজি মেরেছে, আপাতমস্তক একটা মিথ্যাবাদী নিজের। যখন তাপস চৌধুরী মারা গিয়েছে, পুলিশের কলকাতা পুলিশের এসআই তাপস চৌধুরী মেটিয়াবুরুজে হরিমোহন ঘোষ কলেজের সামনে যখন মারা গেল, যখন মার্ডার হলো, তৃণমূল মার্ডার করলো, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠীর মেরে দিল, তাকে যে হত্যা করেছিল শেখ সুভান এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে, এখন গাঁজার ব্যবসা করছে গার্ডেন রিচে। তখন পুলিশের লোকেদের বাড়ির লোকেদের লজ্জা করে না? আমি এই পাড়ায় জন্ম থেকে আছি, এই চত্বরে আমার পরিবার 1928 সাল থেকে আছে। এই বাড়ি আমাদের 1954 তৈরি। জন্ম থেকে দেখলাম হঠাৎ করে একটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি হয়ে গেল। এগুলো বাদ পড়বে তো? এগুলো ধরা হচ্ছে বলে সমস্যা হচ্ছে, এটা তার মানে সত্যি প্রমাণিত হলো। আজকে নিজের গালে নিজেরাই চড় মেরেছে পুলিশের বাড়ির লোকজনকে ওখানে বসিয়ে দিয়ে। এই ফাঁকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েই যাবে। একটা সচিবকে জবাব দিতে হবে। ফর্ম 6 নিয়ে যে ধরনের নোংরামি হয়েছে, যে দুর্নীতি হয়েছে, ফর্ম 6-এ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, একাধিক এক্সাম্পল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে, শুভেন্দুদা দিয়েছেন, বহু জায়গার থেকে দেওয়া হয়েছে। একাধিক এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল আমি বলছি, যেরকম মালদার বাসিন্দা রমেশচন্দ্র অধিকারী, যার 2 ছেলে সৌগত এবং সৌমেন, কিন্তু ভোটার তালিকায় তার 4 ছেলে, সৌগত সৌমেন ছাড়া পলাশ এবং রাহুল বলে আরও 2টি ছেলে তার পয়দা হয়ে গেছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। তো এই জবাবগুলো মুখ্য সচিবকে দিতে হবে যে মুখ্য সচিব কেন অ্যাকশন নিচ্ছেন না, এবং ইলেকশন কমিশনকে নোটিশ জারি করতে হয়েছে যে ক্যাজুয়াল স্টাফ, ক্যাজুয়াল ওয়ার্কার্সদেরকে দিয়ে কোনো এই ভোটার ডেটা এন্ট্রি অপারেটরদেরকে দিয়ে যে কাজটা করানো হচ্ছে, এই ফর্ম 6-এ ভোটার তালিকায় ঢোকানো, এগুলো করানো চলবে না। এবং কোথায় কোথায় কী কী ঘটেছে তৃণমূলের নেত্রীদের বক্তব্য পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছি, বারাসত চত্বরের ওখানকার, যে যারা যারা বাংলাদেশ থেকে এসেছেন ভোটার তালিকায় নেই, তারা আপনারা জামালদার সাথে দেখা করুন, জামালদা ভোটার তালিকায় ঢুকিয়ে দেবে। আপনারাই দেখিয়েছেন, একাধিক এরকম ঘটনা পাওয়া যাচ্ছে। তো মুখ্য সচিব তাহলে জবাব দেবে, অ্যাডমিনিস্ট্রেশন কে চালাচ্ছে, কীভাবে চলছে। একটা দেশ তো একটা সংবিধানের ওপর চলে, একটা সেট অফ রুলস আছে, একটা প্রিন্সিপালস আছে, এই করতে পারবো, এই করতে পারবো না। তো যেটা করেছি সেটা কার আওতায় করেছি, এটা মুখ্য সচিবকে বলতে হবে। এবং কেন, যদি উনি রেসপন্সিবল নন আমরা জানি, কারণ উনি তো আর নিজে কাজ করছেন না, কিন্তু উনার নিচে যারা কাজটা করছে, উনি যখন জানতে পারছেন যে এই ধরনের গণ্ডগোল ঘটেছে, দুর্নীতি ঘটেছে, একটা দেশের জনসংখ্যার ব্যাপার, এটা কোনো ছ্যাবলামি ইয়ার্কি নয়, ফাজলামো নয়, এটা আমার বাড়ির ব্যাপার নয়, গোটা দেশের ব্যাপার। জবাব দেবে, এবং জবাব যদি না দিতে পারে তাহলে ইলেকশন কমিশনের আইনত ক্ষমতা আছে, ইলেকশন কমিশন সেটা করবে। যেভাবে টিএন শেষান নো ভোটার আইডি কার্ড নো ভোট বলে জেদ চেপে ধরেছিল, এবং জ্যোতি বসুরা যারা ভোটার আইডি কার্ডের বিরোধিতা করেছিলেন হাঁটু গেড়ে বসে বাধ্য হয়েছিলেন ভোটার আইডি কার্ড মেনে নিতে, সেরকম আরেকটা পরিস্থিতি দাঁড়াচ্ছে। হিস্ট্রি ইজ রিপিটিং ইটসেলফ। আচ্ছা, রাজ্য যদি এর পরেও নির্দেশ না মানে তাহলে কোন পথে বাংলা? সংবিধানে যা যা ব্যবস্থা বলা আছে এক্ষেত্রে সাংবিধানিক সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। একটা রাজ্য সরকার যদি সংবিধান অনুসারে চলতে না চায় তাহলে পরে সংবিধান মতে সেই রাজ্য সরকারকে রাস্তায় আনার জন্য যা যা করার প্রয়োজনীয়তা আছে তাই করা হবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলবেন সেটা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে। গতকালকে উনি কী বললেন, যে ভুয়ো ভোটার যদি থেকে থাকে তাহলে ভুয়ো ভোটারে নির্বাচিত সরকার তাকে পদত্যাগ করা উচিত, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এমবিএ পড়েছেন বলে আমরা জানি শুনেছিলাম, যে এমবিএ ইনস্টিটিউট থেকে পড়েছিলেন সেই এমবিএ ইনস্টিটিউটটা নাকি জালি ইনস্টিটিউট, তার নাকি লাইসেন্স খারিজ হয়ে গেছিল। তো তৃণমূল যে বেসিক্যালি একটা অশিক্ষিতদের দল, এটা আবার প্রমাণ হলো। উনি যখন এমবিএ পড়েছিলেন তখন এমবিএতে ক্যাট জ্যাট ম্যাট পরীক্ষা হয়, তাতে লজিক্যাল রিজনিং বলে একটা পেপার থাকে, এলআর বলা হয়। তো এখন হচ্ছে হ্যাশট্যাগ চলবে RIPLR, মানে রেস্ট ইন পিস লজিক্যাল রিজনিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লজিক অনুসারে বিজেপি 2014 সালে 282টা আসন পেয়েছিল, 2019 সালে বিজেপি 303টা আসন পেল, 2024 সালে বিজেপি 240টা আসন পেল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লজিক্যাল রিজনিং অনুসারে বিজেপি ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপির সিট সংখ্যা 303 থেকে 240-এ করেছে। 1 নম্বর, এটা পশ্চিমবঙ্গের মানুষ মানবে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লজিক্যাল রিজনিং মানবেন কিনা আমার জানা নেই, তাদের কাছে প্রশ্ন রইল। 2 নম্বর কথা, যদি এটাই বাস্তব হয়ে থাকে তাহলে যে ভোটার আইডি কার্ডের, যে ভোটার তালিকার জন্য ভুয়ো ভোটার তালিকায় কেন্দ্রের সরকার নির্বাচিত হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তাহলে সেই ভুয়ো ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রচিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে, সেই ভুয়ো ভোটার তালিকা নিয়ে ফিরাদ ববি হাকিম কলকাতা শহরের মেয়র হয়েছে, সেই ভুয়ো ভোটার নিয়ে 60,000 পঞ্চায়েত জিতেছে তৃণমূল, সেই ভুয়ো ভোটার নিয়ে প্রত্যেকটা জেলা পরিষদ জিতেছে তৃণমূল, সেই ভুয়ো ভোটার নিয়ে জেলা সমিতিগুলো জিতেছে তৃণমূল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারও বলেছেন যে তাহলে পরে জেলা পরিষদ, পঞ্চায়েত, জেলা সমিতি, কলকাতা কর্পোরেশন, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, আসানসোল, কৃষ্ণনগর, হলদিয়া, কাঁথি ইত্যাদি মিউনিসিপ্যালিটি, সমস্ত মিউনিসিপ্যালিটি এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার সরকার, এগুলো পদত্যাগ করবে? উনি এই কথাটা কোথায় বলছেন? মিডিয়ার সামনে বলছেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলতে পারছেন না কেন? যে আমরা সবাই পদত্যাগ করব, যতজন নির্বাচিত সদস্য আছে আসুন আমরা সবাই পদত্যাগ করি এবং একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করি, করে আমরা পুরো ভোটার তালিকাকে ছেঁকে বাদ দিই, যত অবৈধ ভোটার আছে বাদ দিয়ে আমরা ফ্রেশ নির্বাচন করে যারা পারবো করে নেব। তাহলে এই ফাঁকে 1 নেশন 1 ইলেকশন হয়েই যাবে। একটা 6 মাসের উইন্ডোর মধ্যে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু গোটা দেশে হয়ে যাবে। তাহলে যে সরকার তৈরি হবে সে 4.5 বছর গোটা একটা টেনিওর পাবে আনইন্টারাপ্টেড কাজ করার জন্য। এই পরিষ্কার সুস্থ কথাটা আসছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? ওনাকে বলুন এই কথাটা বলতে, এবং এটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে, মিডিয়ার সামনে নয়, পার্লামেন্টে প্রস্তাব রাখতে বলুন। এবং উনি যখন বলছেন যে গোটা অপোজিশন করবে, তাহলে গোটা অপোজিশন পার্লামেন্টে এটা হোয়াইট পেপার জমা দিচ্ছে না কেন যে সরকারের কাছে আমাদের এই প্রস্তাব, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব ডিজলভ করে দেওয়া হোক গোটা দেশে, করে SIR করে অবৈধ ভোটারদেরকে বাদ দিয়ে ফ্রেশ নির্বাচন করুক, যে ক্ষমতায় আসবে আমরা মেনে নেব। আমি চ্যালেঞ্জ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে স্বীকার করবেন কিনা, সাহস থাকলে বলুন। অনেক বড় বড় লেকচারবাজি মারে, দিনের পর দিন লেকচারবাজি মেরেছে, আপাতমস্তক একটা মিথ্যাবাদী, নিজের ডায়মন্ড হারবার লোকসভায় কোনো কাজ করতে পারেনি। এই ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে মেটিয়া বুরুজ, এই ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে বজবজ, মহেশতলা ব্যাপক ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, যেগুলো CPM বন্ধ করে দিয়েছে, একটাকেও চালু করতে পারেনি। সে সমস্ত কারখানায় শুধু হাই রাইজ তৈরি করছে, বড় বড় বাড়ি তৈরি করছে। রাস্তাঘাটের অবস্থা দেখুন, আলো নেই গলিতে গলিতে। ওর ওখানে বাজি কারখানার ফ্যাক্টরি, ওই নুঙ্গি টুঙ্গি, ওগুলো হচ্ছে ওর কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে, লোকসভার মধ্যে। সেখানকার মানুষের কি অবস্থা, রোজগারের কি অবস্থা করেছে। এখন অবধি বাজির গ্রিন হাব তৈরি করতে পারেনি। কেন করতে পারেনি? আর আপাতমস্তক অপদার্থ, বাতেলাবাজ, তাহলে সব লেকচারবাজি পশ্চিমবঙ্গ শুনবে না। আগে বলুক লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির যে ডিরেক্টর ছিল, যেখানে এখন ওর বাপ মা হচ্ছে ডিরেক্টর, ওখানে টাকাগুলো কোথার থেকে এসছে, ওর শান্তিনিকেতন বিল্ডিং কোন টাকায় তৈরি হচ্ছে, তার সোর্স কি। ও যে বিদেশে যায়, আমেরিকাতে চোখ দেখাতে যাচ্ছে, দুবাইতে টাকে চুল গজাতে যাচ্ছে, এসব যে কাজগুলো করতে যাচ্ছে তার সোর্সটা কি, কি সম্পর্ক আছে। ওর দলের লোক ধরা পড়েছিল কনসাইনমেন্ট নিয়ে সুন্দরবনে, কত 200 কোটি টাকার গাঁজা ফাঁজা, হেরোইন, আফিম, ওই সমস্ত নেশার জিনিস নিয়ে। তৃণমূলের যুব ছিল, ওরই তো দলের। ওগুলো কে পাঠায়? যেটা করাচির থেকে আফগানিস্তান, করাচি, দুবাই হয়ে এখানে এসছিল। আগে এগুলোর জবাব দিক, তারপর বাতলাবাজি মারবে। SIR হলে কি তাহলে তৃণমূল শেষ? কেন এত ভয় পাচ্ছে তৃণমূল? তৃণমূল ভয় পাচ্ছে কারণ ও যে অবৈধ ভোটার ঢুকিয়ে রেখেছে। CPM যেটা
চুরাশি সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাদবপুর লোকসভা বাঙাল অধ্যুষিত, পূর্ববঙ্গীয় হিন্দু অধ্যুষিত, যেটা সিপিএমের ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকটা যখন 84 সালে হেরে যায়, তখন সিপিএম যে অবৈধ অনুপ্রবেশকারীর ব্যবস্থাপনা আরম্ভ করেছিল, কলিমুদ্দিন শামস খাদ্যমন্ত্রী ছিল ওই সময়তে আপনি দেখুন 84 সালের আগের 3 বছর 4 বছর প্রত্যেক বছর কতগুলো রেশন কার্ড ইস্যু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং 84 সালের পর থেকে নিয়ে আপনি প্রত্যেক টিল ডেট আপনি দেখুন কত রেশন কার্ড বৃদ্ধি হয়েছে। মাঝখানে 84 থেকে 90 দশকের মধ্যে একটা অ্যাবসার্ড সার্জ অফ রেশন কার্ড হয়েছে, এই অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদেরকে রেশন কার্ড দিয়ে, কারণ তখন তো ভোটার আইডি কার্ড ছিল না 90-এর দশকে, তখন রেশন কার্ড ছিল, সেইটা দিয়ে তারপরে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে, সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে স্পিকারের মুখে যে কাগজগুলো ছুঁড়ে মেরেছিলেন যে এগুলো হচ্ছে জালি ভোটার, অবৈধ ভোটার, বাংলাদেশের ভোটার আর পশ্চিমবঙ্গের ভোটার এক হয়ে গেছে, তাহলে সেটা কী ছিল? 2004 সালে ইউপিএ 1 গভর্নমেন্টের মিনিস্টার অফ হোম মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, মানে গৃহ প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় গৃহ প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে যে বলেছিলেন 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাহলে সেটা কী ছিল? রয়ের যে রিপোর্ট ছিল পশ্চিমবঙ্গের 20% পপুলেশন হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী মনমোহন সিংয়ের সরকারের সময়, এটা তাহলে কী ছিল? কেন সেদিনকে কাজ? আজকে যে তৃণমূলের বিভিন্ন নেতারা বলছে যে ভুয়ো ভোটার, কালীগঞ্জে আপনারা দেখেছেন পাড়ার লোক কেউ চেনে না। আপনি এখন ভোটার তালিকায় আমি প্রত্যেকটা দর্শককে অনুরোধ করছি ভোটার তালিকা ভালো করে দেখতে, ন্যাশনাল ভোটার্স পোর্টালে গিয়ে প্রত্যেকটা দর্শকের দেখা উচিত। দেখুন আপনার নতুন নতুন ভাই বোন, কাকা কাকিমা, পিসিমা সব মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পয়দা হয়ে গেছে অলরেডি, বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জায়গায় ভোটার তালিকা অবধি যতক্ষণ আছে এই নতুন নতুন পয়দা হওয়া মমতা ব্যানার্জির দয়া, কাকা পিসিমা ঠিক আছে, তারা যদি ভোটার তালিকা থেকে বেরিয়ে এসে বলে যে বাবা বাড়ির ভাগ দাও, সম্পত্তির ভাগ দাও, তখন কিন্তু বাঙালির খুব সর্বনাশ হয়ে যাবে। এটা বাঙালিকে ভাবতে হবে। মমতা ব্যানার্জি ঘুরপথে ভোটার তালিকায় শুধু অবৈধ কাকা কাকিমা, বাপ মা, ভাই বোন পয়দা করছে না তা নয়, এবার আমাদের সম্পত্তিগুলোকে নিয়েও মারামারি করবে, কামড়াকামড়ি করবে, কোর্টে ছুটতে হবে। এটা বাঙালিকে সাবধানে থাকতে হবে। এবার তৃণমূলের নেতাদের সম্পত্তিও ভাগে পড়বে কিনা আমি জানি না। যেমন সিদ্দিকুল্লাহ বলে দিয়েছে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। মমতা ব্যানার্জির বাড়িও দক্ষিণ কলকাতায়, অভিষেক ব্যানার্জির বাড়িও দক্ষিণ কলকাতায়, সুব্রত মুখার্জি, সুব্রত বক্সি, মালা রায় সবার বাড়ি দক্ষিণ কলকাতায়। লক্ষ্মীরতন শুক্লারও তো একটা ফ্ল্যাট ছিল, জানি না এখনও আছে কিনা। রাজীব ব্যানার্জিও দক্ষিণ কলকাতায় একটা বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, জানি না এখনও আছে কিনা। তো এইগুলোও থাকবে কি না এটা তৃণমূলের নেতাদেরকে ঠিক করতে হবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রেসমিট পুলিশ কর্মীদের স্ত্রী পরিবারের, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন মমতাকে অভিযোগ নয়? রিপাবলিক অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন করলে মেজাজ হারান পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলাবৃন্দ। কি বলবেন? অনুব্রত মণ্ডলের আগেও তৃণমূলের বহু নেতানেত্রীরা পুলিশকে কি করেছে 2011 সালের পর থেকে তার ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি। জিপ টেনে ছিঁড়ে দেবো, অমুকের বাচ্চা, এসব কথাগুলো তো আমরা শুনেছি। মমতা ব্যানার্জি নিজে কি বলেছিল ওই বইমেলার থেকে বেরিয়ে এসে? মুখ্যমন্ত্রী হওয়ার পর 1 বছর না 2 বছরের মাথায় একটা বইমেলা হয়েছিল, ভালো করে আপনাদের আর্কাইভ ঘাঁটুন, সংবাদ ঘাঁটুন, কি বলেছিল পুলিশকে? তার জন্য রাগ হয় না? যখন যে পুলিশের মা বোনরা মিলে কালকে প্রেস মিট করেছে তারা কোথায় ছিল যখন পুলিশের মা আর বউকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার কথা বলেছিল? বল 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 বল, মনে আছে তো? অনুব্রত মণ্ডলকে জুতোর বাড়ি মেরেছে কি? তাহলে আমরা যে 2021 সালের আগের থেকে বলে যাচ্ছি কমপ্লিট পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, পুরো আপাদমস্তক প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে, এটা তার মানে সত্যি প্রমাণিত হলো। আজকে নিজের গালে নিজেরাই চড় মেরেছে পুলিশের বাড়ির লোকজনকে ওখানে বসিয়ে দিয়ে। আচ্ছা, কোন অফিসারের নিউ টাউনে 4 তলা বাড়ি হয়েছে বলুন তো? পুলিশের অফিসারের হাতের আঙুলের মধ্যে এক একজনের এত বড় বড় হিরে, ওই হিরের সোর্সগুলো কি বলুন তো? আচ্ছা, পুলিশের ইয়েদের তখন লজ্জা করে না যখন প্রত্যেক দিন ভিডিও হয় যেরকম দাঁড়িয়ে আছে ট্রাকের থেকে এরকমভাবে হাত বাড়িয়ে টাকা নিচ্ছে, তখন লজ্জা করে না পুলিশের বাড়ির লোকেদেরকে? সেটা নিয়ে প্রতিবাদ করতে পারেন না? যখন তাপস চৌধুরী মারা গিয়েছে, পুলিশের কলকাতা পুলিশের এসআই তাপস চৌধুরী মেটিয়াবুরুজে হরিমোহন ঘোষ কলেজের সামনে যখন মারা গেল, যখন মার্ডার হলো, তৃণমূল মার্ডার করলো, তৃণমূলের 2 গোষ্ঠীর লড়াই, 1 গোষ্ঠীর মেরে দিল,
তাকে যে হত্যা করেছিল শেখ সুভান এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে, এখন গাঁজার ব্যবসা করছে গার্ডেন রিচে, তখন পুলিশের লোকেদের বাড়ির লোকেদের লজ্জা করে না এগুলো জিজ্ঞাসা করতে? বলুন তো। যখন বিনোদ মেহতাকে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে গার্ডেন রিচে কুপিয়ে কুচি কুচি করে খুন করলো, তখন লজ্জা করেছিল পুলিশের বাড়ির লোকেদেরকে? এগুলো নিয়ে কথা বলতে বলুন, পুলিশ মন্ত্রীকে বলুন, যেটা বলেছে ওটা পুলিশ মন্ত্রীকে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পরে পদত্যাগ করুন। আচ্ছা, অর্জুন সিং এবং সজল ঘোষ সহ আরও অনেক বিজেপি নেতার নামে এফআইআর, এই বিষয়ে কি বলবেন? এ তো হবে, বিরোধী দল করছে, এফআইআর হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় সামনে ভোট আসছে, কত রকম ধ্যানাই পানাই করে কত রকম ভাবে অসুবিধা ক্রিয়েট করা যায়, কি করা যায়, এ তো করবেই মমতা বন্দ্যোপাধ্যায়, তো জানা কথা, নতুন কিছু নয় তো। সিপিএমের সরকারই চলছে, এটা কোনো তৃণমূলের সরকার চলছে না তো, এটা সিপিএমেরই সরকার চলছে। 34 বছরে শেষ হয়ে যায়নি, 34 বছরটা আরও 15 বছর কন্টিনিউ হচ্ছে, নামটা মুখটা আলাদা হয়েছে। কমিউনিস্টের বদলে নিও কমিউনিস্ট চালাচ্ছে। কারণ মমতা ব্যানার্জির দলে এখন কারা কারা আছে আপনি দেখে নিন। ওই দোলা সেন, ওই পূর্ণেন্দু বসু, ওই অর্পিতা, এমুক তুসুক, ওই পরেশ রঞ্জন অধিকারী, ওই লটারি মণ্ডল, শান্তনু, কুন্তল, বিভাস থানা খুলে গ্রেপ্তার হয়েছে, শওকাত, শাহজাহান, সব সিপিএমের রত্ন ছিল এক সময়। পুরো পার্টিটাই তো সিপিএমকে তুলে নিয়ে তৃণমূল চালাচ্ছে, তৃণমূলের নামে আসলে সিপিএমই চালাচ্ছে। এটা পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝতে হবে যে আবার সিপিএমের রাজত্বটা চায় কি চায় না। এটা খুব ছোট ঘটনা, কারণ পঞ্চায়েতে 100 জনের ওপর যে হত্যা হয়েছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে তৃণমূলের, এবং তার মধ্যে 50% ওপর সেই মৃত পরিবারের লোকেরাই বলেছে যে তৃণমূলকে মেরেছে। এই যে বললাম সিপিএমের সমস্ত লোকজনকে নিয়ে নিয়েছে, তো এখন অবিলম্বে তৃণমূলের আলাদা আলাদা শরিক হয়ে যাওয়া উচিত। আগে যেরকম সিপিএমের শরিকি লড়াই ছিল, আরএসপি বনাম সিপিএম, সিপিআই বনাম সিপিএম, ফরওয়ার্ড ব্লক বনাম সিপিএম, এরকম শরিকে তৃণমূল ভাগ হয়ে যাক, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। কারণ নাহলে পরে মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তাই জন্যই আমরা বলছি তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলের বিসর্জন, তৃণমূলকে ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে। এটা পশ্চিমবঙ্গের বাঙালিকে করতে হবে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভূমিপুত্রকে করতে হবে। কারণ আপনাদের রেশনের চাল মারা যাচ্ছে, আপনাদের ছেলেমেয়েদের মিড ডে মিলে স্কুলে সাব ব্যাংক টিকটিকি খাওয়াচ্ছে এই সরকার, আপনারা হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছেন তাতে জালি স্যালাইন আপনাদের শরীরে ঢোকাচ্ছে, আপনারা রক্তের প্রয়োজনীয়তা হলে জালি রক্ত আপনার শরীরে তৃণমূল ঢোকাচ্ছে, আপনি হাসপাতালে যাচ্ছেন লোকের ব্যবহার করা কোন এইডস রুগী, ক্যান্সারের রুগী, তার ব্যবহার করা সুচ, সিরিঞ্জ, তুলো আপনার চিকিৎসার জন্য ব্যবহার করে আপনাকে আরও মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে তৃণমূল। এখন আপনার নতুন কাকা কাকিমা, বাবা ভাই বোন নতুন নতুন পয়দা করে আপনার সম্পত্তি হাতড়ানোর ধান্দায় আছে তৃণমূল। এটা বাঙালিকে ভাবতে হবে। 1000 টাকার বিনিময়ে নিজের ছেলেমেয়ের পুরো ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে দেবে কিনা বাঙালি, এটা বাঙালিকে ভাবতে হবে। কুণাল ঘোষের মতন একটা লোকের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে আমার গা ঘিন ঘিন করে, রুচিতে বাধে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর কে বলেছিল? কুণাল ঘোষ বলেছিল। তাহলে বকলমে ঘুরিয়ে কুণাল ঘোষ বলছে যে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো মানহানির মামলা করেননি কুণাল ঘোষের বিরুদ্ধে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় চোর। তাহলে চোরের দলে কুণাল ঘোষ কেন আছে? কুণাল ঘোষ পদত্যাগ করে নিজের জীবনযাপন আলাদা করছেন না কেন? মমতা সারদার বেনিফিশিয়ারি, সারদার সব টাকা মমতার বাড়িতে রাখা আছে, এ কথা কে বলেছিল? কোনো বিরোধী দল তো বলেনি, তো কুণাল ঘোষ বলেছিল, আজকে যে তৃণমূলের মুখপাত্র। তাহলে পরে অগ্নিমিত্রা পালকে সেদিন যে টেলিভিশন শোয়ে যা নোংরা নোংরা কথা বলেছিল, তাহলে অগ্নিমিত্রা পালের উচিত ছিল কুণাল ঘোষকে হিড় করে টানতে টানতে কোর্টে নিয়ে যাওয়া। একজন মহিলাকে যে ভাষায় যেভাবে আক্রমণ করেছিলেন নোংরা কথায়, কতটা নিচে নামলে পরে তৃণমূল হওয়া যায়। মানুষ এবং তৃণমূল যে এক হতে পারে না, হয় তুমি মানুষ নয় তুমি তৃণমূল, এটা কুণাল ঘোষ আরেকবার প্রমাণ করলেন। ওদের তো কে কার দিকে আছে, কে কার সাথে আছে ভগবান জানে, ওদের কিসের ইন্ডিজোট ভগবান জানে, ওদের পিন্ডিজোট বললেই ভালো হয়।
ওখানে আমরা দেখলাম ওই বাচ্চা হওয়ার পর বাড়িতে যারা আসে তাদের মতন করে তালি বাজাচ্ছিল কেউ কেউ। তো ওই বাচ্চা হয়েছিল কি না কোথাও ভগবান জানে, হয়তো নতুন অবৈধ ভোটারের বাচ্চা হয়েছে তাই জন্য তালি বাজাতে বাজাতে যাচ্ছিল। আর মহুয়া মৈত্রের কথা বাদই দিলাম, কৃষ্ণনগরের পার্লামেন্টেরই না আজ অব্দি কৃষ্ণনগর সংক্রান্ত একটা শব্দও বলেনি। ওই ভুয়ো ভোটারে জিতছে তাই জন্যে আপত্তি হচ্ছে। কৃষ্ণনগরে তো ব্যাপক ভুয়ো ভোটার আছে, ব্যাপক ভুয়ো ভোটার আছে কৃষ্ণনগরে। আপনারা একটু ক্যামেরা নিয়ে যান, বুঝতে পেরে যাবেন। কৃষ্ণনগর সংক্রান্ত আজ অব্দি যে কোনোদিন কোনো কথা বলেনি নিজের পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অনুসারে। পাট যেখানে তার হচ্ছে প্রাণকেন্দ্র, পলাশিপাড়ার চিনির কারখানা, বন্ধ হয়ে যাওয়া চিনির কারখানা, সুগার কেন যে চাষ, আখ চাষ, এগুলো নিয়ে কোনোদিন কোনো শব্দ ব্যবহৃত হয়নি। ঘূর্ণি নিয়ে কোনোদিন কথা বলা হয়নি। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে ইউনেস্কো সম্মান দেওয়ার জন্য যে আজ অব্দি একটা শব্দ বলেনি কোনোদিন। তার কাছ থেকে ওই গায়ে ঢলে পড়লাম, অমুককে 500 জনের গায়ে ঢলে সেই ভিডিও আমরা দেখেছি। তারপরে আমরা দেখলাম একটা বিরাট বড় চুমু বিপ্লব হয়ে গেল। তো এই ধরনের আন্দোলন কে করে? চুমু আন্দোলন আমরা জীবনে দেখিনি। আমরা এই অন্তর্বাস আন্দোলন দেখেছিলাম যাদবপুরে, আর চুমু আন্দোলন দেখলাম দিল্লিতে। এই জন্যই বলছি নিও কমিউনিস্ট। ওই কমিউনিস্টরা অন্তর্বাস আন্দোলন করেছিল যাদবপুরের মোড়ে দাঁড়িয়ে, আর আজকে মহুয়া মৈত্র চুমু আন্দোলন করলেন। এই তালি আন্দোলন, চুমু আন্দোলন এই নিও কমিউনিস্ট বর্তমান এরা করছে। করে লাভ তো কিছু দেবে না, কারণ যে লজিকটা নিয়ে কথা বলছে। তো তাহলে পরে এতদিন কর্ণাটকায় তো কংগ্রেসের সরকার ছিল, রাহুল গান্ধী যে তথ্যগুলো দিয়েছেন, তো কর্ণাটকের সরকার কি করছিল? আমরা যখন থেকে বললাম ভুয়ো ভোটার বাদ দিতে হবে, ভোটার তালিকা ভোটার লিস্টকে সংশোধন করতে হবে, দেখুন ওরা কিন্তু আমাদের কথাটাই বলছে। আমরা যেটা বলছি ভুয়ো ভোটার বাদ দিতে হবে। তো তাহলে এতদিন পরে তোমরা আন্দোলনটা কিসের করছো ভাই? এতদিন মনে হয়নি কেন? কারণ হচ্ছে এইটা, আসল হচ্ছে চাপ সৃষ্টি এটা যে না না ভুয়ো ভোটার বাদ দিও না, তাহলে তো আমাদের আর সিট থাকবে না। অভিষেক, আপনার মনে হয় যদি SIR হয়, যদি ভোটার তালিকা সংশোধন হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লাখ ভোটে জিতবে? 7,000 ভোট পাবে কিনা তার নেই ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে 1020 ভোটে যেতে পারবে, জিততে? ওই যে একটা দুটো ওয়ার্ডকে ঢুকিয়ে নিয়ে রেখেছে ভবানীপুরে, কবিতীর্থ, গার্ডেন রিচ, খিদিরপুরের একটা ওয়ার্ডকে ঢুকিয়ে নিয়ে রেখেছে না ভবানীপুরে, ওটার জন্য জিতছে। ওটা পারবে? বালিগঞ্জে বাবুল সুপ্রিয় যে জিতলো, তৃণমূল যে জিততে পারবে? কসবায় জাভেদ খান জিততে পারবে? একটা যে 66 নম্বর ওয়ার্ডের জন্য যেতে তো জাভেদ খান, অন্য ওয়ার্ডের জন্য তো যেতে না। ওই ওয়ার্ডটাই তো থাকবে না যদি SIR হয়। এই জন্যে ভয়টা পেয়েছে। এই যে কসবার মাটিন পাড়া, জানতো আশেপাশের লোককে জিজ্ঞাসা করুন তো, একটা ফাঁকা মাঠ ছিল। এই বসতিটা কোথার থেকে এলো এই মাটিন পাড়াতে? সুশান্ত ঘোষ জানে না? একটার পর একটা এলাকা দেখিয়ে দেবো, একটার পর একটা জায়গা দেখিয়ে দেবো। এই পূর্ণদাস রোডের এইখানটাতে যান, এই পূর্ণদাস রোডে গোল পার্কের মোড়ে গাঙ্গুরামের মিষ্টির কারখানা আছে, তার উল্টো দিকে যখন এই গড়িয়াহাট ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল, তখন মিস্ত্রিদের থাকার জন্য একটা চওড়া, এতখানি চওড়া ফুটপাথ ছিল, তার উপরে একটা কলকাতা কর্পোরেশন একটা অস্থায়ী ঘর করে দিয়েছিল যাতে মিস্ত্রিরা ওখানে থাকতে পারে আর কিছু মাল মশলা থাকতে পারে। গড়িয়াহাট ফ্লাইওভারটা যেই তৈরি হয়ে গেল, তার বোর্ডের গায়ে লিখে দেওয়া হলো দিস প্রপার্টি বিলংস টু ওয়াকফ বোর্ড। কবে হলো ভাই? কবে হলো? আমি এই পাড়ায় জন্ম থেকে আছি। এই চত্বরে আমার পরিবার 1928 সাল থেকে আছে। এই বাড়ি আমাদের 1954 তৈরি। জন্ম থেকে দেখলাম হঠাৎ করে একটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি হয়ে গেল। এগুলো বাদ পড়বে তো? এগুলো ধরা হচ্ছে বলে সমস্যা হচ্ছে। এই জামাতের টাকায় চলা বাংলাদেশের, যারা বাংলাদেশের স্লোগান চুরি করে, জয় বাংলা বাংলাদেশের স্লোগান, খেলা হবে বাংলাদেশের স্লোগান, খালেদা জিয়ার স্লোগান, পার্টির স্লোগান, মামাটি মানুষ খালেদা জিয়ার পার্টির স্লোগান। যারা বাংলাদেশের স্লোগান চুরি করছে, বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার ঢোকাচ্ছে, বাংলাদেশের লোককে নিয়ে এসে ভোটে দাঁড় করাচ্ছে পঞ্চায়েতে, বাংলাদেশের অভিনেতাদেরকে নিয়ে এসে প্রচার করাচ্ছে, তাহলে এই জামাতি পার্টি ভোটার তালিকা সংশোধন হলে পরে ভোট বাদ যাবে, স্বাভাবিক ব্যাপার। এই জন্য ভয় পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য।